আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্ব এর আলোচনায় আজ আমরা তৃতীয় পাঠ সম্পর্কে সবিস্তারে জানব। তৃতীয় পাঠে আজ আমরা আলোচনা করব অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম। এর আরও কিছু অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম এভাবে কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আমরা সবিস্তারে জানব, এবং এই গ্রামাটিক্যাল আইটেমগুলো এবং কোথায় অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করা যাবে না, কোথায় করতে হবে, এবং আপনি ইচ্ছামতো কীভাবে অ্যাপোস্ট্রফ এস তৈরি করবেন নিচের একটা কৌশল সুন্দরভাবে এখানে জানবেন। এবং এখানে গ্রামাটিক্যাল আইটেম এবং ইমপার্সোনাল সেন্টেন্সের গঠন সম্পর্কে এখানে দুর্দান্ত কিছু শিখবেন এই পার্ট 3-এ। তাহলে আপনারা ধৈর্য ধরে একটু দেখুন। আজ আলোচ্য বিষয় হলো অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম। এই অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে যে কোনো জিনিস বিলুপ্ত করে এই যে কমা আছে এই কমাটাকে মূলত বলা হবে অ্যাপোস্ট্রফ। এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, সুন্দরভাবে দেখুন। এখানে আমি অ্যাপোস্ট্রফ ফর্মের মাত্র 7টি দেওয়া হয়েছে। এই যে কোনো ইংলিশ লেটারের পূর্বে এই যে উপরে যে কমা দেখা যায় এইটাকে মূলত বলা হয় অ্যাপোস্ট্রফ। আর এরপরে আছে এস, এই জন্যের নাম হচ্ছে অ্যাপোস্ট্রফ এস। এটার নাম হলো অ্যাপোস্ট্রফ টি, এটার নাম হলো অ্যাপোস্ট্রফ এম, অ্যাপোস্ট্রফ ভিই, অ্যাপোস্ট্রফ আর ই, অ্যাপোস্ট্রফ ডাবল এল, অ্যাপোস্ট্রফ ডি। তাহলে এইটাকে এইভাবে বলতে হবে এবং এইভাবে পাঠ করতে হবে, এবং আপনি এই 7টি ছাড়া আরও অনেক তৈরি করতে পারবেন। এখন এই অ্যাপোস্ট্রফ এম এর বাল এবং এই অ্যাপোস্ট্রফের কন্ট্রাক্টের ফর্মের আরও যে রূপগুলো আছে সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এখানে দেখুন একই কথা। এম এর সংক্ষিপ্ত পড়ছে অ্যাপোস্ট্রফ এম ইজ, অ্যাপোস্ট্রফ এস হ্যাজ, অ্যাপোস্ট্রফ এস হ্যাভ, অ্যাপোস্ট্রফ ভি আর, অ্যাপোস্ট্রফ আর ই শ্যাল, অ্যাপোস্ট্রফ ডাবল এল হ্যাড, অ্যাপোস্ট্রফ ডি শুড, অ্যাপোস্ট্রফ ডি উড, অ্যাপোস্ট্রফ ডি উড কুড, অ্যাপোস্ট্রফ ডি উইল, অ্যাপোস্ট্রফ ডাবল এল। এখানে নট এর সংক্ষিপ্ত হচ্ছে নট। এই আমরা জানি এই ওটা অ্যাপোস্ট্রফ হয়ে গেল আর প্রথমে এন আর শেষে টি, সব এই সিস্টেমে, কিন্তু এইগুলো আপনাকে শেষ সংখ্যা নিয়ে অ্যাপোস্ট্রফ করতে হয়। এইটা আপনি কখন দেখুন, এখানে অ্যাপোস্ট্রফ ডি অনেকগুলো আছে। এইগুলো সাবজেক্ট অনুসারে কোথাও হ্যাড বসবে, কোথাও শুড বসবে, কোথায় উড বসবে, কোথায় কুড বসবে, আবার সাবজেক্ট অনুসারে কোথায় উইল বসবে, আবার কোথায় শ্যাল বসবে। এটা সাবজেক্ট অনুসারে সিলেকশন করতে হবে। এটা কিভাবে সেই সম্পর্কে আমি বলছি, একটু দেখুন। এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আয়ের পরে এইটা আছে, তাহলে আয়ের পরে বিভার্ব হিসাবে অবশ্যই অ্যাপোস্ট্রফ এম মানে এম বসে। আবার দেখুন এখানে আই অ্যাপোস্ট্রফ ডাবল এল দেওয়া আছে, তা আমরা জানি এখানে ব্যাখ্যাটা করে দেওয়া আছে, কারণ ফিউচার টেন্স হলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বলবে, শ্যাল বলবে। তার মানে এই যে অ্যাপোস্ট্রফ ডাবল এল বলতে মূলত কি বোঝাচ্ছে, অ্যাপোস্ট্রফ ডাবল এল বলতে শ্যাল বোঝাচ্ছে, কারণ এই ফিউচার টেন্সে ফার্স্ট পার্সন হলে অবশ্যই শ্যাল বসে। আবার শি উইল বাই এ বুক, এখানে অ্যাপোস্ট্রফ ডাবল এল বলতে উইল বোঝাচ্ছে, কারণ এখানে ফিউচার টেন্স অনুসারে 100% সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হলে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে, উইল বসে। তাহলে এইগুলো আপনার কোথায় অ্যাপোস্ট্রফ এইগুলো বসবে, এগুলো সাবজেক্ট অনুসারে আপনাকে সিলেকশন করতে হবে। এছাড়া আরও একটা পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখুন এইগুলো রুল 1-এ বলা হয়েছে সাবজেক্ট অনুসারে অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম এর ব্যবহার। যেমন আই মানে আই হ্যাভ, আমরা জানি আয়ের পরে হ্যাজ বসে না, আয়ের পরে হ্যাভ বসে, তার মানে হ্যাভের ভিই বসে। আবার ইউ হ্যাড, ইউ এর পরে হ্যাড, তার মানে ইউ অ্যাপোস্ট্রফ ডি বলতে হ্যাড বসে। এই ইউ এর পরে কখনো শ্যাল বসে না, ইউ এর পরে কখনো কি বসে না, শুড বসে না বা শ্যাল বসে না। তাহলে আপনি এই ডি অ্যাপোস্ট্রফ ডি এখানে নিয়ে আসতে পারবেন না, এইটা বলতে এই হ্যাডকে বোঝানোছে। আবার এখানে দেখুন উইল, এখানে আমরা জানি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, কখনো উইল বসে না, তার মানে এইটা বলতে আসলে শ্যাল বোঝাচ্ছে। আবার সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে না, বসে উইল, তার মানে এই ডাবল এল বলতেই মূলত উইল বসে। এটা কিভাবে বুঝবেন, এই সাবজেক্টের কাঠামো অনুসারে, সাবজেক্টের বেসিক ফর্ম অনুসারে এইগুলো বসবে। যেমন ইটস বলতে, কারণ এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসে, ইজ বসে, আপনি এইটাও দিতে পারবেন, আবার হ্যাজও দিতে পারবেন, ইট হ্যাজ এটাও বসে। তাহলে সাবজেক্ট অনুসারে আপনি এইগুলো বসাবেন, এরপরে কোনটা অ্যাপোস্ট্রফ বসবে। আর এই গ্রামার আইটেমগুলো কিভাবে হয় আমি সবিস্তারে বলছি, একটু ভালোভাবে খেয়াল করুন। আর এখানে একটা মজার কথা দেখুন, এখানে অ্যাসিস্ট্যান্ট অক্সিলারি ভার্ব হিসেবে নট নিয়ে আসে। এই নট দিয়ে আপনি অনেক ইংরেজি সাহিত্যের ঢঙ্গে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর এই নট দ্বারা বাক্য গঠন হয়। এই কয়টা ফর্মে 5টা ফর্ম মনে রাখলে খুব সুন্দর। যেমন কথোপকথন সংক্ষিপ্ত প্রক্রিয়া জানাতে নট রিয়েলি আসলে না, নট ইয়েট কখনো না। দেখুন পরিপূর্ণ একটা সেন্টেন্স গঠন হচ্ছে এই নট দ্বারা, এটা কোনো ভার্ব নাই। আবার 2 নম্বরে দেখুন পুরোবাদ বাক্য বা পুরুষলিত ফ্রেজে আপনি এই নট দ্বারা সেন্টেন্স গঠন হয়। যেমন বিলিভ ইট অর নট, এই যে বিশ্বাস করো আর না করো, কত সুন্দর। রিয়েলি অর নট, অর্থাৎ প্রস্তুত হও বা না হও, এই যে নট দ্বারা আপনি অন্য ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে করতে পারবেন। 3 নম্বরে দেখুন এলিপসিস বা বাক্যাংশ বাদ পড়ার ক্ষেত্রে আপনি নট দ্বারা গঠন করতে পারেন। যেমন আই এক্সপেক্টেড হিম টু বি হিয়ার বাট নট, দেখুন
আমি ভেবেছিলাম সে এখানে থাকবে কিন্তু তা হয়নি। তাহলে দেখুন এই শেষ অংশ দিয়ে আপনি নট দিয়ে এভাবে সেন্টেন্স গঠন করতে পারবেন। দেখুন 4 নম্বরে তুলনা বা বৈপরীত্য বোঝাতে আপনি এভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন, অর্থাৎ সামটাইমস ইয়েস সামটাইমস নট, কখনো হ্যাঁ কখনো না। দেখুন কত একটা সাহিত্যিক উন্নত ভাষা আপনি ব্যবহার করতে পারছেন এই নট দ্বারা এবং এগুলো। আর শৈল্পিক বা শিরোনাম ক্ষেত্রে টু বি অর নট টু বি, বাঁচবো না মরবো, দেখুন কত সাহিত্যিক শৈল্পিক কাঠামোতে আপনি এই নট দ্বারা সেন্টেন্স গঠন করবেন। আর অ্যাপোস্ট্রফ এস এর ফর্ম সম্পর্কে এখানে টোটাল 12টা আপনাকে দেখানো হলো। আপনি এখানে আরও অ্যাপোস্ট্রফ ফর্ম তৈরি করতে পারবেন এবং নিচের উপর এই পদ্ধতি অনুসারে আপনি অ্যাপোস্ট্রফ ফর্ম তৈরি করতে পারবেন। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সে সম্পর্কে গ্রামারের এক সুগভীর তথ্য আমরা এখানে জানবো। তাহলে দেখুন প্রথম রুলস অনুসারে কোথায় অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম বসাতে হবে সাবজেক্ট অনুসারে, এই তথ্যটা আমি প্রথমে বুঝাইছি। 2 নম্বর রুলস 2 তে বলা হয়েছে অ্যাপোস্ট্রফ দিয়ে প্লুরাল করা যায় না, তার মানে অ্যাপোস্ট্রফ দিয়ে প্লুরাল হবে না। এই তথ্যগুলো এখানেও দেওয়া আছে। অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড কেবল সংক্ষিপ্ত রূপ তৈরি করার জন্য, কিন্তু কোনো শব্দের বহুবচন করতে অ্যাপোস্ট্রফ ব্যবহার করা যায় না। যেমন এখানে দ্য ক্যাটস আর স্লিপিং, এখানে ক্যাটস বলতে অনেকগুলো বিড়ালকে বোঝানো আছে, কিন্তু এখানে এই অ্যাপোস্ট্রফ দিয়ে প্লুরাল করা যাবে না, তার মানে অ্যাপোস্ট্রফ বাদ দিয়ে ক্যাটস এইভাবে লিখতে হবে। তার মানে আপনাকে প্লুরাল করার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফ দিয়ে প্লুরাল করা যায় না। রুল 3 খুবই গুরুত্বপূর্ণ, কন্ট্রাকশন এর দ্বৈত অর্থ অ্যাম্বিগুইটি ইস্যু। কিছু কন্ট্রাকশন এর একাধিক অর্থ থাকতে পারে, তাই বাক্য গঠনে সতর্ক হতে হবে। যেমন হিড, হিড বলতে আপনার কি বলছে, হি হ্যাড, অর্থাৎ হ্যাড অর্থে বোঝাচ্ছে না হ্যাঁ উড অর্থে ব্যবহার আছে, অর্থাৎ হি উড অর্থে ব্যবহার আছে। আপনি কখনো হ্যাড বসাবেন আর কখনো উড বলবেন। এইটার জন্য আমি এখানে সুন্দর একটা রুলস দিয়েছি দেখুন, অর্থাৎ হি হ্যাড গান হোম, এখানে হিডের পরে যে হ্যাড হয়েছে এটা আপনি বুঝবেন কিভাবে। এখানে দেখুন হ্যাড অ্যাপোস্ট্রফ ডি এর পরে V3 থাকলে এটা হ্যাড হবে। তার মানে আমরা জানি এই হ্যাডের পর সবসময় ভার্বের কি হয়, V3 হয়। আর আমরা জানি এই উডের পর ভার্বের সবসময় কি হয়, V1 হয়। আপনি যখন এই অ্যাপোস্ট্রফ ডি এর পর V1 থাকবে তাহলে 100% আপনি মনে করবেন যে এই অ্যাপোস্ট্রফ ডি মানে হচ্ছে কি বলুন, এই উড। আর এই অ্যাপোস্ট্রফ ডি এর পরে যদি V3 থাকে তাহলে এই 100% এইটা হচ্ছে কি বলেন, এটা হলো হ্যাড। আপনাকে এই রুলসটা মনে রাখ। তাহলে এখানে মূল কথা হচ্ছে অ্যাপোস্ট্রফ ডি এর পর যদি V3 হয় তাহলে 100% এই অ্যাপোস্ট্রফ ডি বলতে হ্যাড বোঝাবে। আর এই অ্যাপোস্ট্রফ ডি এর পরে যদি V1 হয় তাহলে 100% এটা উড ব্যবহার হবে। কি জন্য আমরা জানি উড এর পর সবসময় V1 বসে আর হ্যাড এর পর সবসময় এই V3 বসে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। রুল 4 এ বলা হয়েছে কন্ট্রাকশন ভার্সেস ফর্মাল রাইটিং। কিছু ক্ষেত্রে কন্ট্রাকশন এর ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে মানে আপনি কোন কোন ক্ষেত্রে কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবেন না সেই নিয়মটা হচ্ছে এইখানে দেখুন। একাডেমিক রচনা বা অফিসিয়াল ডকুমেন্ট বা রিসার্চ পেপার, এই 3টা ক্ষেত্রে আপনি কখনো এই কন্ট্রাকশন ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ হি হ্যাজ কমপ্লিটেড হার থিসিস, এইটা যেহেতু এটা গবেষণামূলক তাহলে এই অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করা যাবে না বা কন্ট্রাকশন ফর কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা যাবে না। স্পষ্ট লিখতে হবে হি হ্যাজ কমপ্লিটেড হার থিসিস। তাছাড়া এই গবেষণা ডকুমেন্ট ক্ষেত্রে এই কন্ট্রাকশন ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা যাবে না। এরপরেরটা আমরা দেখব কোর্ট লিগ্যাল ডকুমেন্ট বা সরকারি কাগজপত্র কখনো কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা যায় না। যেমন দ্য ডিফেন্ডেন্ট ডিডেন্ট অর্থাৎ রেসপন্ড, এটা ভুল। কি জন্য এটা দেখুন দ্য ডিফেন্ডেন্ট ডিড নট রেসপন্ড, আপনাকে অবশ্যই ডকুমেন্টারি সরকারি কাগজে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা যাবে না, স্পষ্ট ব্যবহার করতে হবে। ক্লিয়ারিটি দরকার এমন পরিস্থিতি ক্ষেত্রে মানে যেখানে আপনার বাক্যর অর্থ পরিষ্কার বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে কখনো এই কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা যাবে না। হি অর্থাৎ হি উইল উইন দ্য প্রাইজ, এখানে এই উইল শব্দ বুঝবে না শ্যাল অর্থ বোঝাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আপনাকে স্পষ্টভাবে বুঝাইতে হবে হি উইল উইন দ্য প্রাইজ, স্পষ্টভাবে আপনার বুঝাইতে হবে। এই ক্ষেত্রে ক্লিয়ারিটি যখন বাক্যের পরিষ্কার অর্থ বোঝানো যাবে যে সে নিশ্চিত এটি পেয়েছে এরকম অর্থে। আর রুলস 5 এ বলা আছে ডাবল কন্ট্রাকশন মানে দ্বিগুণ সংক্ষেপণ। দ্বিগুণ সম্পর্কের ক্ষেত্রে কিছু কন্ট্রাকশন একসাথে 2 বের সংক্ষিপ্ত হতে পারে যা ইংরেজি কথোপকথনে ব্যবহার হলো আনুষ্ঠানিক লেখা এড়িয়ে যেতে হবে। তার মানে অর্থাৎ এইখানে দেখুন এটা অ্যাপোস্ট্রফ ডি দিয়ে একটা ব্যবহার হয়েছে আবার অ্যাপোস্ট্রফ ভিই দিয়ে একটা ব্যবহার হয়েছে, তার মানে আই উড হ্যাভ এখানে 2টা ব্যবহার হয়েছে। এটা আপনি কথক ভাষায় বলতে পারেন, কিন্তু আপনি যখন লিখবেন আই উড হ্যাভ গান ইফ আই নিউ, এখানে আয়ের পরে উড হ্যাভ গান ইফ আই নিউ, এইভাবে যখন আপনি বই পুস্তকে লিখবেন বা কোনো কিছু লিখবেন আর স্পষ্ট লিখবেন, কিন্তু কথক ভাষায় বা মুখে বলার ক্ষেত্রে এভাবে ইউজ করা যায়। এখানে দেখুন অর্থাৎ হি শুড নট হ্যাভ, আপনি এইটা অর্থাৎ হি শুডন্ট এইভাবে সংক্ষিপ্ত লিখবেন কখন
আপনি যখন এইভাবে লিখবেন, যখন খাতায় লিখবেন বা পরীক্ষাতে স্পষ্ট, আর কথকে এভাবে বলতে পারবেন। এখানে সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। এইভাবেও আপনি কথকে বলবেন, আর লেখার ক্ষেত্রে এভাবে স্পষ্ট লিখতে হবে, সবই এখানে দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কথক প্রচলিত, মানে আপনি এভাবে সংক্ষিপ্ত আকারে বলবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইম্পার্সোনাল সেন্টেন্স এর গঠন প্রণালী সম্পর্কে আপনারা এইখানে অসাধারণ জ্ঞান জানবেন। তার থেকে এটা আপনাকে দেখুন, ইট ইজ নো ইউজ, এটাও একটা ইম্পার্সোনাল সেন্টেন্স হিসাবে ব্যবহার হয়েছে, এবং ইট ইজ নো গুড, এটাও কিন্তু এটা ইম্পার্সোনাল সেন্টেন্স। এটা কেন ব্যবহার হয় এই সম্পর্কে আমি সবিস্তারে আপনাদের এই গ্রামাটিক্যাল ইউজ অফ অল অক্সিলারি ভার্বের এই নিয়মে আমি সুন্দরভাবে বোঝাবো, যাতে আপনারা আরও উচ্চতর লেভেলে এইখানে বুঝতে পারবেন। এই গ্রামার আইটেমে এখানে বোঝাবো, এবং এই ইম্পার্সোনাল সেন্টেন্স কিভাবে গঠন করা হয়, এর ব্যবহার বিধি আরও অনেক সুন্দর করে গবেষণামূলক আমি আপনাদের এইখানে আমাদের এই নিয়মিত ইউটিউব চ্যানেল অল গ্রামার ইউনিভার্সিটিতে আপনাদেরকে সুন্দরভাবে ইম্পার্সোনাল সেন্টেন্স এর গঠন প্রণালী সহ এই চার্ট অনুসারে আমি এই পাঠে আপনাদের সুন্দরভাবে এটা বোঝাবো, এবং গ্রামারের এক দুর্দান্ত গ্রামাটিক্যাল আইটেম আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে জানতে পারবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মোট আলোচনায় টোটাল অক্সিলারি ভার্ব 99টা পার্ট 1 to 3 আলোচনা করছি, এবং অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম এখানে 12টি, এই টোটাল 99 12 111টি। আমরা পার্ট 1 to 3 টোটাল 111টি অক্সিলারি ভার্বের নানা বিধি নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে এবং সুন্দরভাবে গ্রামাটিক্যাল আইটেম সহ এবং কিভাবে গঠন করা যায় সে সম্পর্কে আমরা সবিস্তারে এই পার্ট 1 2 3 শিখলাম। সেই প্রত্যাশা রেখেই এই পার্ট শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। পার্ট 4 দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।